উদ্বোধনের ৩.৫ বছরেও স্মার্ট কার্ড দিতে পারেনি সিলেটের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বিদেশগামীদের ভোগান্তি চরমে, লোকবল সংকটের দোহাই। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাগেরহাটের চিংড়ি চাষিদের। গলদার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। হালদা নদীর কার্প জাতীয় মাছ ও ডলফিনের জীবন রহস্য উন্মোচন। ধারণা মিলবে বিবর্তনের গতিপথ সংরক্ষণ ও বংশগত বিস্তৃতির। গবেষণায় পাবে আন্তর্জাতিক গুরুত্ব। এবং দেশের কৃষিপণ্য রপ্তানি উপযোগী করতে কারিগরি সহায়তার আশ্বাস যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের। ব্রিটেনে কৃষিমন্ত্রীর বৈঠক। 10,000 টন পেঁয়াজ দেবে অ্যামস্টারডামস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। দ্বিতীয় দিনের মতো রাজধানীর কড়াইল বস্তিতে দেয়া হচ্ছে করোনার টিকা। এদিকে সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদেরও দেয়া হচ্ছে টিকা। এই মুহূর্তে কড়াইল বস্তিতে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং সিলেটের সিলেট সরকারি মহিলা কলেজে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, তাজনিন, সব শ্রেণী পেশার মানুষকে যাতে করোনা টিকার কার্যক্রমের আওতায় আনা যায় সে লক্ষ্যে কিন্তু গতকাল থেকে বস্তিবাসীর জন্য বিশেষত যে টিকা কার্যক্রম সেটি শুরু হয়েছে। এখানে মূলত অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কড়াইল বস্তিতে আমি এরশাদ মাঠে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রায় 3টি কেন্দ্রে 6টি বুথের মাধ্যমে এই এরশাদ মাঠ যে কেন্দ্রটিতে রয়েছে আমি সেই কেন্দ্রটিতে 6টি বুথের মাধ্যমে এখানে টিকা যে কার্যক্রম সেই চালাচ্ছে। গতকালকে যে ভিড় আমরা লক্ষ্য করেছিলাম প্রথম দিন হিসেবে সেই ভিড় আজকে নেই। তবে একটি বিষয় লক্ষণীয় যে কোনো সময় টিকার যে কার্যক্রম সেটি আসলে থেমে থাকছে না। এটি আসলে যেই ধারাবাহিকভাবে কিন্তু যারা বস্তিবাসী রয়েছেন তারা এখানে এসে টিকা যাদের যে সেই টিকা তারা গ্রহণ করতে পারছেন। তাজনিন, এখানে একটি উল্লেখ্য একটি বিষয় সেটি হচ্ছে যারা আশেপাশে যারা রয়েছেন বিশেষ করে যারা নিবন্ধন করেছেন কিংবা তারা মুঠোফোনে তাদের যেই বার্তা সেই বার্তাটি পাননি অর্থাৎ SMS পাননি, তারা কিন্তু এখানে এসে তাদের যেই নিবন্ধনের যেই কাগজপত্র রয়েছে সেটি এসে এখানে বললেই এখানকার যে কর্মীরা রয়েছেন তারা তাদেরকেও টিকার যে কার্যক্রম সেই কার্যক্রমের আওতায় তারা এখানে নিয়ে আসছেন, অর্থাৎ টিকা তাদেরকে দেওয়া হচ্ছে। এখানে তাজনিন একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে সুরক্ষা অ্যাপের মাধ্যমে মূলত টিকার যে কার্যক্রম সেটা এতদিন ধরে চলে আসছিল, কিন্তু এখানে যেহেতু বিশেষায়িত একটি কার্যক্রম সেই বিশেষায়িত কার্যক্রমকে সফল করতে এখানে অন স্পট যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে যাদের এনআইডি কার্ড রয়েছে তারা এনআইডি কার্ড নিয়ে এখানে নিবন্ধন করতে পারছেন। পাশাপাশি যাদের এনআইডি কার্ড নাই কিংবা সমস্যা রয়েছে তারা এখানে যেই জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধন সনদ সেই সনদ দিয়ে তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে টিকা নিতে পারছেন। তো গতকালকে যে ভিড় আমরা লক্ষ্য করেছিলাম সেই ভিড় এখানে না থাকলেও আজকে ধারাবাহিকভাবে যারা বস্তিবাসী রয়েছেন তারা এখানে আসছেন এবং টিকা নিতে পারছেন। একটি বিষয় এখানে যোগ করতে চাই যে এই যে কড়াইল বস্তি বিশাল এলাকা জুড়ে, আপনাকে বলে রাখি যে বিশাল এলাকা জুড়ে কড়াইল বস্তি, লক্ষের ওপর মানুষ এখানে বসবাস করেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কড়াইল বস্তির আশপাশে যে সমস্ত বিভিন্ন এলাকাগুলো রয়েছে, যেমন এখানে এরশাদ মাঠ রয়েছে, আনসার ক্যাম্প রয়েছে কিংবা বউবাজার রয়েছে, এমন বেশ কয়েকটি আশপাশে যে কড়াইল বস্তির আশপাশে রয়েছে এরকম 8টি কেন্দ্র রয়েছে এবং 8টি কেন্দ্রে প্রায় 24টি বুথ রয়েছে। 24টি বুথের মাধ্যমে এখানে বস্তিবাসীদের জন্য যে টিকার যে কার্যক্রম সেই কার্যক্রমে আওতায় আনা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত সুষ্ঠুভাবে এই কার্যক্রম চলছে। এখানে যারা রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা এখানে সব দিক দিয়ে সহায়তা করছেন টিকা কার্যক্রমকে সফল করতে। তো এই ছিল কড়াইল বস্তিতে যে এই বস্তিবাসীর জন্য টিকা কার্যক্রম সেটির শেষ খবর। এখন আমরা চলে যাব সিলেটে, সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির। ধন্যবাদ। সিলেটে আজকে থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে সিলেট সরকারি মহিলা কলেজের এই কার্যক্রমে উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট বিভাগের জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের মেয়র উদ্বোধন করেছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন সরকারি মহিলা কলেজে একে একে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে টিকাদান কর্মসূচিতে আওতায় আনা হচ্ছে এবং টিকা দেওয়া হচ্ছে। 29 নভেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচিতে
সব যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সিলেট বিভাগে প্রায় 70,000 পরীক্ষার্থী রয়েছে, তাদেরকে টিকা দেওয়া হবে। এবং এই সিলেট মহানগরীতে 11,000 টার্গেট রয়েছে এবং এই কলেজে 450 জন এবং এমসি কলেজে 560 জনকে টিকা দেওয়া হবে। এখানে উপস্থিত রয়েছেন, টিকা পর্যবেক্ষণ করছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম, তিনি সব তদারকি করছেন। এবং কলেজের অধ্যক্ষ শামীমা চৌধুরী, তিনিও এই কলেজে কিছু সময় আগে যারা টিকা দিচ্ছেন তারা সব পর্যবেক্ষণ করছেন। সব কিছু মিলে বলা যায় এই যে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিছু রুমের টেম্পারেচারের ব্যাপারে কিছু নিশ্চয়তা দেওয়া প্রয়োজন এবং রাখা হয়ে থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটা এসি রুমে এই টিকাদান কার্যক্রম চালানো হবে এবং উপজেলা পর্যায়ে পর্যন্ত জেলা প্রশাসক যেটা আমাকে বলেছে, প্রত্যেকটি উপজেলা পর্যায়ে যেখানে এসি রুম রয়েছে সেই রুমগুলোতেই এই ফাইজারের টিকা দেওয়া জন্য নির্ধারণ করা হয়েছে। এবং এই যেই পরীক্ষা শুরু হবে সামনের মাস থেকে, সেই তাতে 29 তারিখ নভেম্বর পর্যন্ত টিকা শেষ করার পরেই যাতে করে 2-1 দিন তারা বিশ্রাম নিতে পারে, তারপরেই তাদেরকে এই টিকার আওতায় আনা হবে। এবং সব কিছু মিলে এখন পর্যন্ত সুন্দরভাবে চলছে। এরপরেই এমসি কলেজের এই টিকাদান কার্যক্রম শুরু করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা একে একে এসে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম নিচ্ছে। এটি সরকারি একটি খুব ভালো উদ্যোগ বলে মনে করছেন সবাই। কারণ হচ্ছে কি, একেবারে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এসে তারা টিকার এই যে কার্যক্রমে অংশ নিতে পারছে বা টিকা গ্রহণ করতে পারছে, এটি সরকারকে তারা যারা শিক্ষার্থীরা আছে তারা সবাই ধন্যবাদ জানিয়েছে। অন্য ক্ষেত্রে টিকা কেন্দ্রে গিয়ে টিকা দেওয়ার ক্ষেত্রে অনেক ঝক্কি ঝামেলার ছিল, কিন্তু এই অবস্থায় যারা তাৎক্ষণিকভাবে কলেজ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কলেজ থেকে রেজিস্ট্রেশন করে তারা এখানে টিকা দিচ্ছে। মোটামুটি 450 জনকে টার্গেট করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। এবং যারা আগে টিকা নিয়েছে বা তাদের দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে তারা কিন্তু এই টিকা গ্রহণ করছে না বা তাদেরকে এই টিকার আওতায় আনা হচ্ছে না। সব কিছু মিলে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে যে আজকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তাই সেই কার্যক্রমের সর্বশেষ খবর। করোনা টিকাদান কর্মসূচির খবর জানাতে সিলেটের সরকারি মহিলা কলেজ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির এবং তার আগে রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম। চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমকে সাধুবাদ জানালেও স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, টিকার জন্য বিদেশ নির্ভরতায় বসে না থেকে এখন দেশে উৎপাদনের দিকে নজর দিতে হবে। তারা বলছেন 80% মানুষকে টিকার আওতায় আনতে হয়তো সামনের বছরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বুস্টার ডোজের জন্য হলেও উৎপাদনই হতে পারে মূল ভরসা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। 27 জানুয়ারি 2021 বাংলাদেশে করোনা মোকাবিলার যুদ্ধে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। উদ্বোধনের 10 দিন পর সারা দেশে একযোগে টিকাদান শুরু হয় 8 ফেব্রুয়ারি। এর আগেই তৈরি হয়েছে সুরক্ষা অ্যাপ। পর্যায়ক্রমে ফ্রন্টলাইনার, বয়স্ক ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেষে স্কুল পর্যায়ে চলছে ভ্যাকসিনেশন। এরই মাঝে কয়েকবার দেওয়া হয়েছে গণটিকাও, যার সবশেষ সংযোজন বস্তিবাসী। ভারতে করোনা মহামারীর কারণে সেরামের টিকা না পাওয়া নিয়ে ক্ষোভ ছিল, গুজব ছিল ভারতের টিকার মান নিয়েও। কিন্তু সব শঙ্কা অনিশ্চয়তা মারিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত টিকা পেয়েছে 11 কোটি ডোজ, যার মধ্যে প্রথম ডোজ 5 ও দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি মানুষ। তবে লক্ষ্য হলো 80% অর্থাৎ 13 কোটি মানুষকে 2 ডোজ টিকার আওতায় আনা। কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত প্রথম ডোজ 29 ও দ্বিতীয় ডোজ পেয়েছেন 19% মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চললে হয়তো সামনের বছরের মাঝামাঝিতে লক্ষ্য অর্জন সম্ভব। তবে সবচেয়ে সহজ সমাধান হলো টিকা উৎপাদনের দিকে এগোতে হবে বাংলাদেশকে। পুরো জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হয় যে 13 কোটি লোককে, তাহলে আমাদেরকে কিন্তু আমাদের বাইরের উপরে নির্ভর করাটা চলবে না। এইটা উৎপাদনে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং এইটাকে অ্যাভেলেবল করতে হবে যাতে আমরা জনগোষ্ঠীকে এই টিকার আওতায় আনতে পারি। তারা বলছেন বিশ্বে ওষুধ শিল্পে সুনাম আছে বাংলাদেশের, সেটিকে কাজে লাগিয়ে ভ্যাকসিন তৈরিতে প্রয়োজন সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা। ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের আছে এবং বাংলাদেশ অলরেডি বিভিন্ন ভ্যাকসিন প্রোডাকশন করছে বাংলাদেশে। কোভিড ভ্যাকসিনটাও বাংলাদেশে প্রোডাকশন করা সম্ভব। তাহলে এটার জন্য একটা স্পেশাল কমিউনিকেশন লাগবে, ওদের একটা সদিচ্ছা লাগবে, ওদের একটা সহানুভূতি লাগবে আমাদের প্রতি। কারণ 2 ডোজ দেবার পর বুস্টার ডোজ দিতে আরও প্রয়োজন হবে 13 কোটি টিকা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সহ বিশ্বের 95টি নিম্ন ও মধ্যম আয়ের দেশকে করোনার ট্যাবলেট উৎপাদনের অনুমতি দেবে ফাইজার। মঙ্গলবার এ বিষয়ে জাতিসংঘ সমর্থিত গ্রুপ মেডিসিন পেটেন্ট পুল MPPর সঙ্গে চুক্তি হয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টের।
প্যাক্সলোভ ট্যাবলেট ব্র্যান্ডের অধীনে এই ট্যাবলেটটির জেনেরিক সংস্করণ বিক্রি করা হবে। আগামী 1 মাসের মধ্যে এই ট্যাবলেট 95টি দেশে সহজলভ্য হবে বলে ফাইজারের পক্ষ থেকে জানানো হয়। ফাইজারের উৎপাদিত এই ওষুধ করোনা সংক্রমণে মৃত্যু ঝুঁকি কমাতে 89% কার্যকর বলে গবেষণায় উঠে এসেছে। উদ্বোধনের 3.5 বছরেও সিলেট থেকে দেয়া যায়নি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্মার্ট কার্ড। এতে বেড়েই চলেছে বিদেশগামীদের ভোগান্তি। লোকবল সংকটের দোহাই দিচ্ছেন কর্মকর্তারা, তবে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন ভিন্ন কথা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি চাকরি প্রার্থীরা আঙ্গুলের ছাপ দিচ্ছেন সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে। ফিঙ্গার দেওয়া চাইছি আমি, সৌদি আরব যাই। সৌদি আরবে যাবো, এখানে ফিঙ্গার দেওয়ার জন্য আসছে। মানব পাচার রোধ এবং বিদেশে কর্মরত শ্রমিকদের মনিটরিং এর জন্য সরকার 2010 সাল থেকে বৈধভাবে চাকরি নিয়ে বিদেশ পাড়ি জমানোর জন্য বিএমইটি স্মার্ট কার্ড বাধ্যতামূলক করেছে। এই কার্ড পেতে আঙ্গুলের ছাপ, ছবি তোলা সহ নানা আনুষ্ঠানিকতা রয়েছে। সবকিছু শেষ করে ঢাকা থেকে স্মার্ট কার্ড আনতে হয়। এতে নানা ভোগান্তিতে পড়ছেন বিদেশগামীরা। যে সিলেট থেকে যদি আমরা স্মার্ট কার্ড মানে আমাদের খরচও কমে, অনেক ঝামেলা হয়, কষ্ট হয়, এগুলো আমাদের কমে যায়। স্মার্ট কার্ডটা যদি আমরা এখান থেকে সিলেট থেকে দেওয়া হয়, যদি আমরা সুবিধা হইতো। অথচ সিলেট বিভাগে প্রতিদিন গড়ে 500 বিদেশগামী আঙ্গুলের ছাপ দেন। তাদের কথা চিন্তা করে সরকার 60 লাখ টাকায় কেনে দুটি স্মার্ট কার্ড প্রিন্টিং মেশিন। 2018 সালের 21শে এপ্রিল মেশিন দুটি উদ্বোধন করা হয়, কিন্তু তারপর থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে মেশিন দুটি। আমার এখানে স্মার্ট কার্ড মেশিন স্থাপন হয়েছে, ঠিক আছে, এটা আইনকানুন পরীক্ষা নিরীক্ষা না করে এভাবে হুট করে দেওয়া যাবে না। হ্যাঁ, দক্ষ লোক দরকার, আর আপনার আমার যেখানে যারা কাজ করছে তাদেরও ট্রেন আপ দরকার। তবে মেশিন দুটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা এই জনশক্তি রপ্তানিকারকের। সিলেটের লোকজন যেন সিলেট থেকে স্মার্ট কার্ডটা পায়, এই কার্যক্রমটা কোন জায়গায় আটকে আছে জানি না, কিন্তু এটা যেন গতিশীল হয়। বাংলাদেশ থেকে যদি কোনো কর্মী বৈধভাবে বিদেশে যেতে চান, তবে তাকে এই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে অনুমতিপত্র নিয়ে তারপর যেতে হবে। এই অনুমতিপত্রই হলো স্মার্ট কার্ড। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গো ডুবির একদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি জাহাজটি। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। এই মুহূর্তে পশুর চ্যানেল এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাব তার কাছে। মাহমুদ, মোংলা বন্দরের পশুর চ্যানেলে যে কয়লা বোঝাই কার্গো জাহাজটি ডুবে গেছে, তা 36 ঘন্টা অতিবাহিত হলো, এখনো উদ্ধারের কোনো তৎপরতা চালায়নি বন্দর কর্তৃপক্ষ বা মালিক পক্ষ। এবং এছাড়া এখান থেকে এই কার্গো থেকে যে 5 জন নাবিক নিখোঁজ হয়েছিল, তার 2 জনের লাশ কিন্তু উদ্ধার করতে পেরেছে, আর বাকি 3 জন কিন্তু এখনো নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখান থেকে কয়েকটি শ্রমিক সংগঠন এবং নৌযান সংগঠন আমাদের যে কথাটি জানিয়েছে যে এই যে এমবি এলিনা বি থেকে যে 600 মেট্রিক টন কয়লা নিয়ে এই কার্গো জাহাজটি মোংলা বন্দরের দিকে, মোংলার দিকে ফিরে আসতেছিল। এটা ঢাকার গাবতলী যাওয়ার কথা ছিল, কিন্তু আসার সময় একটি বিদেশি জাহাজ, হেনরি পার্থ নামের একটি বিদেশি জাহাজ এই কার্গোটাকে ধাক্কা দেয়, যার কারণে কিন্তু সাথে সাথে কিন্তু ঘটনাস্থলে এই কার্গোটি ডুবে যায়। তো ডুবে যাওয়ার পরে এখান থেকে যে ওই যে 7 জন নাবিক ছিল, তার ভিতরে কিন্তু 2 জন জীবিত উদ্ধার করতে পেরেছে, আর বাকি 5 জন কিন্তু সাথে সাথে তলিয়ে যায়। এবং গতকালকে সন্ধ্যায় কিন্তু 2 জনের লাশ উদ্ধার করেছে। এবং বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যে কথাটি জানিয়েছে যে যেই নৌযানটিতে কয়লা বোঝাই করা ছিল, এই নৌযানটি কিন্তু চলাচলের অনুপযোগী এবং এখানে তাদের কোনো বৈধ কিন্তু কোনো কাগজপত্র নেই। এবং যেই জাহাজটি এদেরকে ধাক্কা দিয়েছিল, সেই জাহাজটি কিন্তু এখান থেকে চলে গেছে। এবং এখান থেকে শ্রমিক সংগঠন আমাদের যে কথাটি জানিয়েছে যে যেই লাইটারটি এখানে, যেই বলগেটটি এখানে চলছিল, এর কোনো কাগজপত্র নেই এবং এরা কিন্তু চলার কোনো বৈধতা এখানে কিন্তু নাই। বন্দর কর্তৃপক্ষ জরুরি সভা ডেকেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নৌ পরিবহন কর্তৃপক্ষকে, খুলনা অঞ্চলকে তারা জানিয়েছে তারা কিন্তু দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারা কিন্তু একটা জরুরি বৈঠক করেছে এবং একটু পরেই কিন্তু আরো একটি জরুরি বৈঠক চলবে, যার কারণে যে এই নৌযানটি যেটি ডুবন্ত ওই স্থানে আছে, এটাকে যেন দ্রুত উত্তোলন করা সম্ভব হয় এবং
নিখোঁজ যে 3 জন নাবিক রয়েছে তারা যেন তার পরিবারের কাছে লাশ অথবা জীবন তাদের উদ্ধার করতে দেওয়া সম্ভব হয়। তাই নাজনীন, এই ছিল মোংলা বন্দরের ডুবন্ত কার্গোর ব্যাপারে সর্বশেষ খবর। মোংলা বন্দরের পশুর চ্যানেলে কার্গো ডুবির ঘটনার সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ হাসান। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাগেরহাটের চিংড়ি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গলদা চিংড়ির উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে মৎস্য বিভাগ। তবে 200 থেকে 250 টাকা পর্যন্ত কমে গেছে কেজি প্রতি চিংড়ির দাম। এতে হতাশ চাষিরা। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সাদা সোনা নামে খ্যাত গলদা চিংড়ি, এই চিংড়ি চাষের অন্যতম শীর্ষ জেলা বাগেরহাট। দীর্ঘদিন ধরেই জেলার হাজার হাজার চাষির একমাত্র আয়ের উৎস এই চিংড়ি চাষ। শুধু তাই নয়, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার অন্যতম পণ্য এটি। এ জেলায় উৎপাদিত গলদা চিংড়ি ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের 32টি দেশে রপ্তানি হয়ে আসছে। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের দহনে গত বছর এই শিল্পে কিছুটা বিপর্যয় ঘটলেও এবার বেড়েছে উৎপাদন। এতে চাষিদের খুশি হওয়ার কথা, কিন্তু চিংড়ির দাম কমে যাওয়ায় হতাশায় দিন পার করছেন তারা। কেজি প্রতি চিংড়ির দাম কমেছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। তার উপর চিংড়ি চাষে যেসব উপাদান বা খাবার লাগে তার মূল্য চড়াও। এতে চরম বিপাকে চাষিরা। আয় উপার্জন সবকিছু আমাদের এই চিংড়ি চাষের উপরই। মাছের রেট কম। এখন আমাকে যে খাবারের যে রেট সে অনুযায়ী আমরা চাষি কখনো বাঁচতে পারবো না। এতে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে চিংড়ির দাম স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের। সব মিলে সারা বিশ্বে 32টা কান্ট্রিতে আমাদের চিংড়ি রপ্তানি হয়। শিপমেন্টটা শুরু হলেই চাষিরা আগের মতো দাম পাবে। বাগেরহাটে 70,000 গলদা চিংড়ি ঘেরে প্রায় 35,000 চাষি যুক্ত রয়েছেন। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,000 মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। বাগেরহাটে সব ধরনের সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। শীতের শুরুতেই সাগর থেকে সরাসরি ট্রলারে করে শহরে আসছে ইলিশ সহ নানা সামুদ্রিক মাছ। দামও আগের তুলনায় কম। আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। কাকডাকা ভোর থেকেই আশপাশের জেলা থেকে ক্রেতা ও পাইকাররা ভিড় করেন বাগেরহাট শহরের দোরাটোনা নদীর তীরে এই কেবি মাছ বাজারে। দিন দিন বাড়ছে সামুদ্রিক ইলিশ সহ নানা প্রজাতির মাছের সরবরাহ। সাগর থেকে সরাসরি এই বাজারের ঘাটে নোঙ্গর করে মাছ ধরা ট্রলারগুলো। সেখান থেকে শ্রমিকরা ঝুড়িতে করে বাজারে নিয়ে বিক্রি করেন মাছ। সামুদ্রিক এসব মাছের মধ্যে রয়েছে মেদ, ঢেলা, চেলা, জাবা, পোয়া, লইট্টা, কলম্বো, চন্দনা, টেংরা ইত্যাদি। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। এছাড়া জাবা ও পোয়া সহ অন্যান্য মাছ 100 থেকে 250 টাকা পর্যন্ত কেজি দরে পাওয়া যাচ্ছে। সব মাছই ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালে। বাজার মোটামুটি খারাপ না, বাজার ভালো আছে। যাক, সমতুলের ভিতরে বাজারটা আছে। মাছও মোটামুটি ভালো আসতেছে, বিভিন্ন ধরনের মাছ আছে। ইলিশের সাথে বাজে মান মনে করেন অনেক বিভিন্ন প্রকারের মাছ আছে। আসলে বর্তমানে 1 কেজি প্লাস যে মাছগুলো সেগুলো 800-900 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভোর 5:30 বেচাকেনা শুরু, আর মাছের দাম খুবই কম, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আর কি। আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে মাছের বাজার সরগরম বলে জানান মৎস্যজীবীরা। জেলেরা মাছ নিয়ে এখানে আসে, এখানে প্রচুর পরিমাণে মাছ হয়, বিশেষ করে যদি সাগর আবহাওয়া বা সাগরের মাছ অনুকূলে থাকলে। সামুদ্রিক মাছের এই কেবি বাজারটি এখানে গড়ে ওঠে 1984 সালে। বাজারের পরিধি আরও বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতা সবার। সময় সংবাদ, বাগেরহাট। প্রথমবারের মতো হালদা নদীর কার্প জাতীয় মাছ ও ডলফিনের জীবন রহস্য উন্মোচন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় 2 বছর ধরে যৌথভাবে এই গবেষণা করে। এতে হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা, ব্যবস্থাপনা ও গবেষণায় আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাবে বলে জানান গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর 4টি কার্প জাতীয় মাছ রুই, কাতাল, মৃগেল, কালিবাউস ও ডলফিনের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচিত করা হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় 2 বছর ধরে এই গবেষণা পরিচালনা করে। জীবন রহস্য উন্মোচনের ফলে এই অঞ্চলের প্রধান কার্পসমূহ ও ডলফিনের জিনের বিন্যাস, বিবর্তনের গতিপথ, সংরক্ষণ এবং সর্বোপরি জাতিগত বিস্তৃতি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া সম্ভব হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কার্প জাতীয় 4টি মাছ, রুই, কাতলা, মৃগেল, কালিবাউস এবং ডলফিন, যেটি বিপন্ন একটি প্রজাতি, এর সবগুলো জিনকে উদ্ধার করা। 70 থেকে 80 হাজার জিন এবং প্রোটিনকে আমরা শনাক্ত করতে পেরেছি। সেই জিন প্রোটিনগুলোর বিন্যাস, তাদের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল যে ফাংশন বা তারা কি করছে আমার শারীরবৃত্তিক প্রক্রিয়ায়,
সেই জিনিসগুলো আমরা উন্মোচন করতে পেরেছি। এই গবেষণার মাধ্যমে পরিবেশগত পরিবর্তন, অসুস্থতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া খুঁজে বের করা সম্ভব হবে বলে জানান হালদা নদীর গবেষক। হালদাতে এতদিন পর্যন্ত যে গবেষণাগুলো হয়েছে সেগুলো হচ্ছে নর্মাল গবেষণা। এখন আমরা মলিকুলার লেভেলে যখন আমরা এই হোল জিনোম সিকোয়েন্স করার মাধ্যমে আমরা এই হালদার 4টি প্রজাতি সংরক্ষণের জন্য, বিশেষ করে ইনসিটু সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের যে গ্রোথ, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তাদের তাদের যে ভ্যারাইটি, সেই বিষয়টা আমরা জানতে পারবো। 2020 সালের 21শে ডিসেম্বর হালদা নদীকে বঙ্গবন্ধু ফিশারিজ হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল-এর প্রথম পণ্য আরএফএল টিপ অয়েলের 40 বছর পূর্তিতে 40টি গ্রামের বিশুদ্ধ পানির ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাজধানীর বাড্ডার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। এ সময় উপস্থিত ছিলেন আরএফএল-এর প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার বিজয় ইসলাম আরিফ, অপারেশন ইনচার্জ মোহাম্মদ তাইবুর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আরএফএল-এর সেরা 10 জন টিউব অয়েল পরিবেশককে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের কৃষি পণ্য রফতানি উপযোগী করে তুলতে প্রযুক্তির ব্যবহারে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন লন্ডন সফররত কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। নেদারল্যান্ডস থেকে পেঁয়াজ আসার কথাও জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। ইউরোপের বাজারে সতেজ শাকসবজি ও ফলমূল এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি করতে কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা ব্যবসায়ীদের একটি দল নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য সফর করছেন। তার এই অংশ হিসেবে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাথে মত বিনিময় করেন। এই সময় কৃষি মন্ত্রী বলেন, আর্থিক সহযোগিতা নয়, প্রযুক্তিগত সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে পেতে চায় যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোকে। আমরা তাদের কাছে কোনো ফান্ডিং সাপোর্ট চাচ্ছি না, আমরা চাই প্রযুক্তিগত সহযোগিতা, টেকনোলজি। তারা যদি আমাদেরকে ভালো টেকনোলজি দেয় যাতে আমরা উৎপাদনশীলতা, একটা ফসলের উৎপাদন বাড়াতে পারি পার হেক্টর পার একর ল্যান্ডে, সাথে সাথে এটাকে কিভাবে প্রক্রিয়াজাত করা যায়, প্রসেস করা যায়, এই টেকনোলজিগুলো আমাদের হাতে ওইভাবে নাই। পেঁয়াজের ঘাটতি পূরণে শীঘ্রই নেদারল্যান্ড থেকে আমদানি করা হচ্ছে 10,000 টন পেঁয়াজ। নেদারল্যান্ডের বছর জুড়ে পেঁয়াজ চাষের কৌশলও বাংলাদেশ কাজে লাগাতে চায় বলে জানান মন্ত্রী। এই মুহূর্তে তারা 10,000 টন পেঁয়াজ বাংলাদেশে পাঠাচ্ছে। সেই গুদামও আমরা গিয়েছিলাম, আমাদের দেখাইলো কন্টেইনার রেডি টু গো টু বাংলাদেশ। কৃষি সেক্টরে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, বিদেশে রপ্তানি উপযোগী উচ্চ মূল্যের ফল ও সবজি উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদেরকে হাই ভ্যালু প্রোডাক্টে যেতে হবে এবং স্পেশালাইজ প্রোডাক্ট যেগুলা ম্যাঙ্গো আছে, উনি ড্রাগন ফ্রুটের কথা বললেন, এবং আমাদের এথনিক মাইনরিটির আমাদের কমিউনিটি যেসব ভেজিটেবলগুলো করে থাকি, দ্যাট কুড বি ভেরি কম্পিটিটিভ এবং আমরা খুবই আশাবাদী। করোনা মহামারীর মধ্যেই গেল অর্থ বছরে 102 কোটি 80 লাখ ডলারের কৃষি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা রপ্তানি খাতে নতুন রেকর্ড। কৃষি প্রধান দেশ হলো বাংলাদেশ রপ্তানি উপযোগী প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। নানামুখী সমস্যাগুলো সমাধান করে ব্রিটেনের বিশাল সবজির বাজারে বাংলাদেশ তার শক্ত অবস্থান সৃষ্টি করতে চায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবশেষে চীনের কাছে হার মানতে হলো যুক্তরাষ্ট্রকে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী এখন চীন, জানিয়ে অস্বস্তিতে জো বাইডেন সরকার। এমনিতেই এই ডেমোক্র্যাট নেতার জনপ্রিয়তায় ভাটা পড়েছে, তার উপর এমন সংবাদ আগামীতে কঠিন করে তুলবে বাইডেনের রাজনীতি, জানিয়ে উদ্বিগ্ন মার্কিনরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বৈশ্বিক সম্পদের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির গবেষণার প্রতিবেদন বলছে, গত 2 দশকে বৈশ্বিক সম্পদ 3 গুণ বেড়েছে, যেখানে নেতৃত্ব দিচ্ছে চীন। মোট বৈশ্বিক আয়ের 60% বেশি যে 10টি দেশের দখলে রয়েছে, সেসব দেশের জাতীয় উদ্বৃত্ত বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী 2000 সালে বিশ্বের নেট সম্পদের মূল্য ছিল 156 ট্রিলিয়ন। 2020 সালে এটি বেড়ে 514 ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত 2 দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে তার প্রায় 3 ভাগের 1 ভাগই চীনের তুলনায় এগোতে পারেনি যুক্তরাষ্ট্র। পাল্লা দিতে না পারার আঁচ এখন সহ্য করতে হবে জো বাইডেন প্রশাসনকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। চীনের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র গত 2 দশকে নেট সম্পদের মূল্য দ্বিগুণের বেশি বেড়ে হয়েছে 90 ট্রিলিয়ন মার্কিন ডলার, কিন্তু এটি প্রতিযোগিতার বাজারে চীনকে টেক্কা দেওয়ার মতো নয়, জানিয়ে অস্বস্তিতে জো বাইডেন সরকার। এমনিতেই এই ডেমোক্র্যাট নেতার জনপ্রিয়তায় ইদানিং বেশ ভাটা পড়েছে, আসন্ন নির্বাচনে যার প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। করোনার নাজুক অবস্থার মধ্যেও বড়দিনের উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলা সহ নানা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে জার্মানিতে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় শহরগুলোতে ক্রিসমাস মার্কেট বা মেলার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বড্ড কঠিন সময় পার করছে জার্মানি। একদিকে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা করোনা, অন্যদিকে শরতেই নেমে আসা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া। এর মধ্যে দুয়ারে দাঁড়িয়ে আসছে দেশটির খ্রিস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিনকে কেন্দ্র করে বড় বড় শহরে আয়োজন করা হচ্ছে মাসব্যাপী বর্ণাঢ্য মেলার আয়োজন। তবে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় মিউনিকের বিখ্যাত ক্রিস্টকিন্ডল মার্কেটের মতো বেশ কটি অঙ্গরাজ্যের স্থানীয় প্রশাসন মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়তে যাচ্ছে। দেখুন, বিষয়টি গণতান্ত্রিক, যে কেউ চাইলে মেলায় অংশ নিতে পারে। তবে এতদিন ছিলাম বন্দি দশায়, এখন আবার প্রচন্ড ঠান্ডার মধ্যে কাজে নেমে পড়লাম। সামনে পুরো 1 মাস কষ্ট করতে হবে। বছর ঘুরে মেলার এই আয়োজনটা ঠিক আছে মনে করি, তবে প্রশাসন থেকে মেলায় প্রবেশ ও অংশগ্রহণের ক্ষেত্রে করোনার বিধি নিয়ম মেনে চললে সুরক্ষিত থাকা যাবে। ভাবতে কষ্ট হচ্ছে, মিউনিখে এবার মেলার আয়োজন হচ্ছে না। ব্যবসায়ীদের জন্য খুবই কষ্ট লাগছে। ছোটবেলা থেকে প্রতি বছর এই মেলার জন্য অপেক্ষায় থাকি। জার্মানিতে প্রতিদিনই করোনা সংক্রমিতের ও মৃতের সংখ্যা রেকর্ড ছড়াচ্ছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কোভিড আক্রান্ত রোগীদের জায়গা দেওয়াই কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। টিকা গ্রহণের গতি বাড়ানো না গেলে সামনে ভয়াবহ পরিস্থিতি হতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নানা বিধিনিষেধের কারণে জার্মানিতে ইতিমধ্যে করোনার টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে, কিন্তু আবার টিকা যারা নিয়েছেন তাদের মধ্য থেকে 30% মানুষের মৃত্যু ভাবিয়ে তুলছে এদেশের সাধারণ জনগণ সহ সংশ্লিষ্ট সকলকে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলে দেওয়া হয়েছে বিভিন্ন শপিং মল। কুয়েতের সুক আল ওয়াতানিয়া প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটার জন্য একটি পছন্দনীয় স্থান। করোনায় লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে শপিং মলটি। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নিজেদের ভাগ্য পরিবর্তনে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান বাংলাদেশিরা নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে অনেকেই ব্যবসা ক্ষেত্রে যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি আবার স্বাবলম্বী করেছেন অন্য প্রবাসী বাংলাদেশিদের। কুয়েতের সুক আল ওয়াতানিয়া মার্কেটে 2 শতাধিক বাংলাদেশি কর্মরত রয়েছেন। বর্তমানে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বেচাকেনা বাড়তে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এতে স্বস্তি প্রকাশ করেছেন তারা। Market is going very well. মহামারী বলতে নাই, আলহামদুলিল্লাহ ফেরাটা খুলে দিয়েছে। এখন আগের থেকে বেশি কিনা অনেক বাড়ছে, কাস্টমারও বাড়ছে, আরও হবে বেশি কিনা সামনের দিকে। কুয়েতে প্রায় 3 লক্ষ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ প্রবাসী ব্যবসায়ী এই শপিং মলটিতে মোবাইল, স্টেশনারি, গার্মেন্টস, টেইলারিং, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তবে দেশে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে শুরু করলে ব্যবসার আরও উন্নতি হবে। এতে দেশের রেমিটেন্স প্রবাহের গতিও বাড়বে বলে মনে করছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উদ্বোধনের 3.5 বছরেও স্মার্ট কার্ড দিতে পারেনি সিলেটের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বিদেশগামীদের ভোগান্তি চরমে, লোকবল সংকটের দোহাই। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাগেরহাটের চিংড়ি চাষিদের।
গলদার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। এবং হালদা নদীর কার্প জাতীয় মাছ ও ডলফিনের জীবন রহস্য উন্মোচন, ধারণা মিলবে বিবর্তনের গতিপথ, সংরক্ষণ ও বংশগত বিস্তৃতির, গবেষণায় পাবে আন্তর্জাতিক গুরুত্ব। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।